আমি এই বিয়েতে রাজি নই। তোমার রাজি হওয়ার দরকার নেই, কারণ আজ আমি আমার শত্রুকে জোর করেই বিয়ে করব। আপনি আমাকে এখানে তুলে এনেছেন কেন? বিয়ে করতে? হোয়াট? বিয়ে? কে করবে? তুমি আমাকে এবং আমি তোমাকে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা ঠিকই আছে। সোজা আঙ্গুলে যখন ঘি উঠে না, তখন আঙ্গুল বাঁকাতে হয়। আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না। তুমি না বাসলেও চলবে। ছাড়ুন বলছি, আমাকে যেতে দিন। একেবারে বিয়ে করে তবেই তোমায় ছাড়ব। সেই স্বপ্ন আপনার কোনো দিনই পূরণ হবে না। হবে হবে, আজই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি জানেমান। তখনই কাজী সাহেব এসে উপস্থিত, সাথে আমার কিছু ফ্রেন্ড। আমি কাজী সাহেবকে বললাম বিয়ের আয়োজন শুরু করতে। তার আগে আসুন একটু ফ্ল্যাশব্যাক বলি। নীলা হচ্ছে আমার ক্রাশ, সেই কলেজ লাইফ থেকে। আমরা একই কলেজ প্লাস ভার্সিটিতে পড়াশোনা করি। নীলাকে আমি অনেক পছন্দ করি, যা বলার বাহিরে। সেই কথা প্রায় ১০০ বার নীলাকে বলেছি, কিন্তু নীলা কোনোদিনই পাত্তা দেয়নি। অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, হাজারবার প্রপোজও করেছি, কিন্তু অ্যাকসেপ্ট করেনি। ভেবেছিলাম ধীরে ধীরে সে বুঝবে, কিন্তু না, তা হলো না। আজকে দেখি ভার্সিটির একটা ছেলের সাথে সে গা ঘেঁষে কথা বলছে। খোঁজ নিয়ে জানতে পারি তারা দুজন দুজনকে পছন্দ করে। আর আমি যে এতদিন নীলাকে বললাম তার কোনো মূল্য নেই। তাই আজকে বাধ্য হয়ে ভার্সিটির গেটের সামনে থেকে তুলে নিয়ে আসলাম বন্ধু ফাহাদের বাড়িতে। তবে কোনো খারাপ উদ্দেশ্যে নয়, শুধুমাত্র নীলাকে আপন করে পাওয়ার জন্য। তাতে আমার যা করা লাগে তাই করব। কাজী সাহেব বসে আছেন, চারপাশে অস্বস্তিকর নীরবতা। নীলা দাঁড়িয়ে কাঁপছে, চোখে রাগের চেয়ে ভয় বেশি। নীলা ভারী কণ্ঠে বলে উঠল, আমি এই বিয়েতে রাজি নই। এই মুহূর্তে তোমার রাজি হওয়া না হওয়া কেউ জিজ্ঞেস করছে না। আপনি এটা করতে পারেন না। পারছি বলেই করছি। নীলা আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো প্রেম নেই, আছে শুধু অবিশ্বাস আর ভাঙ্গন। আপনি জানেন না আপনি কি ভেঙে দিচ্ছেন। ভাঙ্গা জিনিস দিয়েই কখনো কখনো নতুন কিছু বানাতে হয়। তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কখনো বুঝতে চাওনি। আর আজকে তোমাকে বউ না বানিয়ে আমি কিছুতেই ছাড়ব না। দরকার হলে রক্তের বন্যা বইবে, তাও আমি তোমাকেই চাই। আপনি প্রেমিক না, আপনি একজন কাপুরুষ যে ভালোবাসা না পেয়ে জোর করতে এসেছেন। এই কথাটা আমার ভেতরে লাগলো। আমি চুপ করে থাকলাম। কাজী সাহেব অস্বস্তিতে গলা খাকারি দিলেন। কাজী সাহেব বললেন, আপনারা কি নিশ্চিত এটা ঠিক হচ্ছে? আমি উত্তর দিলাম না। নীলা ধীরে ধীরে বসে পড়ল, তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, ঠিক আছে, আপনারা যা চান করুন, কিন্তু মনে রাখবেন এটা আপনার জয় না, এটা আপনার পরাজয়। কারণ আপনি কোনো দিনও আমার মন পাবেন না। এই কথাটা ঘরটাকে ভারী করে তুলল। তবুও আমি হার মানলাম না। বিয়ের কাজ শেষ হলো খুব দ্রুত। কোনো গান নেই, কোনো হাসি নেই, শুধু কাগজের সই, কয়েকটা দোয়া আর ভারী নিঃশ্বাস। নীলা পুরো সময়টা চুপচাপ ছিল, চোখে জল ছিল না, ছিল এক ধরনের শূন্যতা, যেটা কান্নার চেয়েও ভয়ঙ্কর। আমরা বাড়ি ফিরলাম। দুই পরিবার বসলো ড্রয়িং রুমে। আমি সাথে সাথেই লোক পাঠিয়েছিলাম নীলার বাড়িতে, এবং সাথে করে আমার বাড়িতে নিয়ে আসতেও বলেছি। সবাই রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। নীলার মা মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝে ফেললেন কিছু একটা খুব ভালো হয়েছে। তিনি নীলাকে জিজ্ঞেস করলেন, নীলামা, তুই ঠিক আছিস তো? কিন্তু নীলা তাকালো না, কিছু বললও না। তাই আমি বলে উঠলাম, শুনুন, আমি স্পষ্টভাবে সব বলতে চাই। সবাই তাকালো আমার দিকে। আমি নীলাকে ভালোবাসি, আর তাই তাকে বিয়ে করেছি। জানি এইটা উচিত হয়নি, সবার মতামত নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে এত সময় ছিল না। আর তাছাড়া আমি কোনো খারাপ ছেলে নই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু ভালো। তাই এখানে কারো কোনো আপত্তি আছে বলে আমি মনে করি না। আর থাকলেও তাতে আমার কিছু যায় আসে না।
নীলাকে আমি বিয়ে করেছি, আর সে এখন আমার বউ, আর সে আমার সাথেই থাকবে। ব্যাস, এতটুকুই জানি। আম্মু আমার পাশে এসে দাঁড়ালেন। তুই এটা কি করেছিস শিহাব? কোনো মেয়ের বিরুদ্ধে গিয়ে তাকে জোর করে বিয়ে করাটা মোটেও সুখের বিয়ে না। তোর কাছ থেকে এমনটা আশা করিনি। তোকে স্বাধীনতা দিয়েছি বলে তুই এমনটা করবি? এই কথাটা আমার বুকের ভেতরে প্রথমবারের মতো আঘাত করল। আম্মু এবার নীলার আম্মুকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। বুঝতে পারছি না শিহাব কিভাবে এত বড় একটা কাজ করলো। তার জন্য আমরা লজ্জিত। কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে। আমার মতে এইটা নিয়ে আর বাড়াবাড়ি করা উচিত নয়। আমরা নীলাকে এবারের বউ হিসেবে মেনে নিচ্ছি এবং তার সারা জীবনের দায়িত্ব নিচ্ছি। বিশ্বাস রাখুন, কোনো অযত্ন করব না নীলাকে। এমন আরও অনেক কথা বলে শেষমেশ সবাইকে মানানো হলো এবং নীলা আমার বাড়িতেই থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। ধীরে ধীরে সবাই চলে গেল। রাত 11টা। আমি রুমে প্রবেশ করলাম। এই ফাঁকে আমার ফ্রেন্ডগুলো পুরো রুম ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে। নীলা বিছানার একপাশে বসে আছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ নীরবতার পর আমি বললাম, তুমি ভয় পেও না, আমি তোমাকে ছুব না, জোর করব না, আজ না, কোনো দিনও না। নীলা আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে রাগ নেই, আছে অবাক হওয়া। তাহলে কেন এটা করলেন? কারণ আমি তোমাকে ছোঁয়ার লোভে বিয়ে করিনি। আমি তোমাকে চেয়েছি আমার জীবনে, আমার পাশে, আমার ভবিষ্যতে। জানি ভুল পথে চেয়েছি, কিন্তু চাওয়াটা মিথ্যা ছিল না। বাহ, খুব সুন্দর করে বলতে পারেন আপনি। জোর করে বিয়ে করে এখন ভুল পথ বলছেন? আমি চুপ করলাম। নীলা বিছানা থেকে উঠে জানালার কাছে গেল। বাইরে তাকিয়ে বলল, আপনি জানেন আজকে আমার কি হওয়ার কথা ছিল? আমি নিজের ইচ্ছেই কাউকে বেছে নেওয়ার কথা ছিল। আমি মানুষ হিসেবে একটা সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেটা ছিনিয়ে নিয়েছেন। আমি কিছু বলতে যাচ্ছিলাম, নীলা হঠাৎ ঘুরে তাকালো। কিছু বলবেন না প্লিজ? আপনি কথা বললেই আমার মাথার ভিতর আজকের সেই মুহূর্তটা ফিরে আসে। আপনি দাঁড়িয়ে, আমি কাঁপছি, সবাই তাকিয়ে আছে, আর কেউ আমার কথা শুনছে না। সরি নীলা। সরি, এই একটা শব্দে সব শেষ? আমার ভয়, আমার অপমান, আমার ভাঙন সব সরিতে মিটে যাবে? জানি মিটবে না। আপনি আমাকে বউ বানিয়েছেন, কিন্তু আপনার এই ঘরে আমি নিজেকে একজন আসামি মনে করি, যে বিনা কারণে জেল খাটবে। এই কথাটা আমার বুকের ভেতর গেঁথে গেল। আমি ধীরে বললাম, তাহলে আমি আজ থেকে এই বন্দিত্বটা ভাঙার চেষ্টা করব। কিভাবে? তালা খুলবেন? দরজা খুলে দেবেন? নাকি আমাকে স্বাধীন বলবেন এই ঘরের ভেতরে রেখেই? আমি জোর করব না, কোনো দিন না। তুমি যদি চাও, কালই তোমার পড়াশোনা, তোমার লাইফ, তোমার চলাফেরা আগের মতো থাকবে। তুমি বাইরে যাবে, বন্ধুদের সাথে কথা বলবে, পড়বে, বাঁচবে। বাহ, এখন আমাকে অনুমতি দিচ্ছেন বাঁচার? হ্যাঁ। আমি জানি আমি অপরাধ করেছি। আমি জানি আমি তোমার কাছে ভিলেন। আমি শুধু চাই, কোনোদিন যদি পারো, মানুষ হিসেবে আমাকে দেখো। প্রেমিক না, স্বামী না, শুধু মানুষ। মানুষ হিসেবে? যে মানুষ ভয় দেখায়, জোর করে, কথা শোনে না? আমি চুপ। নীলা বিছানায় বসে পড়ল। আজ আমি খুব ক্লান্ত, ভীষণ ঘুম পাচ্ছে। তাহলে ঘুমাও। আমি আপনার সাথে এক বিছানায় শুতে পারবো না, ঘৃণা করবে। আপনি বাইরে ঘুমান। ঠিক আছে। আমি দরজার দিকে হাঁটতে লাগলাম। পিছন থেকে নীলার কণ্ঠ, একটা কথা মনে রাখবেন, আপনি আমাকে পেয়ে যাননি, আপনি আমাকে জিতেও যাননি, আপনি শুধু আমাকে থামিয়ে দিয়েছেন। আমি কিছু বললাম না। দরজা খুলে বের হলাম। রুমের ভেতরে ফুলের গন্ধ ছিল, কিন্তু কোথাও কোনো ভালোবাসার গন্ধ ছিল না। আমি দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে গেলাম। করিডোরে আলোটা ম্লান, ঠিক আমার ভেতরের মতো। দেওয়ালে ফুলের ছায়া পড়েছে, কিন্তু আমার চোখে কাটার মতো লাগছে সব কিছু। আমি সোফায় বসে পড়লাম, মাথাটা হাত দিয়ে চেপে ধরলাম। আজকের দিনটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। নীলার হাত কাঁপছে, চোখ ভেজা, আর আমার নিজের কঠিন কণ্ঠ। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। রাত গভীর হচ্ছে।
কিন্তু ঘুম আসছে না। প্রতিটা মিনিট আমার ভুলের ওজন বাড়াচ্ছে। হঠাৎ মনে পড়ল নীলা বলেছিল আমি একজন আসামি। এই একটা শব্দ আমার ভেতরটা উলটপালট করে দিল। আমি তাকে বন্দি বানিয়েছি। আর নিজেকে কি বানিয়েছি? আমি উঠে দাঁড়ালাম। নীলার রুমের সামনে গিয়ে থামলাম। হাত তুললাম নক করতে, আবার নামিয়ে নিলাম। তার শান্তিটুকু নষ্ট করার অধিকারও আমার নেই। আমি শুধু দরজার ওপাশে দাঁড়িয়ে নিচু স্বরে বললাম, আই অ্যাম সরি নীলা, পারলে আমাকে ক্ষমা করে দিও। সে শুনল কি না জানি না, কিন্তু কথাটা বলা দরকার ছিল। আমি আবার ফিরে এলাম সোফায়। জানালার বাইরে তাকালাম। ঢাকার রাত, আলো, গাড়ির শব্দ, সব চলছে নিজের নিয়মে। শুধু আমার ভেতর সব থেমে গেছে। আমি ফোনটা হাতে নিলাম, পুরনো চ্যাট খুললাম। সেই কলেজের দিনগুলো, নীলার ছোট ছোট রিপ্লাই, আমার বড় বড় আশা। আজ সব কিছু হাস্যকর লাগছে। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। ঘুম এলো না, শুধু রাত কেটে গেল। পরের দিন সকাল, সূর্যের আলো ঘরে ঢুকেছে। আমি সোফাতেই বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দ। আমি চোখ মেলে তাকালাম। নীলা দাঁড়িয়ে আছে দরজার কাছে, মুখ ক্লান্ত, চোখ লাল, কিন্তু কণ্ঠ শক্ত। আমি আজ ইউনিভার্সিটিতে যাব। আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। ঠিক আছে, আমি গাড়ি ডেকে দিচ্ছি। না, তার কোনো দরকার নেই, আমি একাই যাব। কিন্তু খবরদার, আপনি আমার পিছু নেবেন না, ফলো করবেন না, নজরদারি করবেন না। ঠিক আছে। নীলা থামল। এক সেকেন্ডের জন্য মনে হলো কিছু বলবে, কিন্তু কিছু বলল না। ঘুরে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। এই নীরবতাই এখন আমাদের সম্পর্ক, যেখানে শব্দ নেই, ঝগড়া নেই, প্রশ্ন নেই, শুধু অদৃশ্য এক দেওয়াল। আমি প্রতিদিন সকালে উঠে দেখি নীলা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। চুল বেঁধে, চোখে ক্লান্তি, মুখে কঠোরতা। কোনো গুড মর্নিং নেই, কোনো তাকানো নেই, শুধু দরজা খোলা আর বন্ধ হওয়ার শব্দ। আমি দূর থেকে তাকিয়ে থাকি, ডাক দেই না, থামাই না, কারণ আমি জানি থামানোই তো আমি আগে করেছি। দুপুরে আমি অফিস থেকে ফিরে দেখি ঘরটা গোছানো, রান্নাঘরে হালকা শব্দ। সে নিজের মতো করে খায়, নিজের মতো করে থাকে। একদিন টেবিলে একটা চিরকুট পেলাম। আমি আজ দেরি করে ফিরব, চিন্তা করবেন না। এই চিন্তা করবেন না শব্দটা আমাকে কাঁপিয়ে দিল, কারণ আমি তার জন্য চিন্তা করার অধিকারও কেড়ে নিয়েছিলাম একদিন। রাতে সে ফিরলে আমি জিজ্ঞেস করি না কেমন ছিল দিনটা, কারণ আমি জানি সে চায় না এসব শুনতে। একদিন সাহস করে শুধু বললাম, আজ খুব গরম ছিল। হুম। নীলা তাকালো না। এই শব্দটাই আমাদের পুরো কথোপকথন। কিন্তু আমার ভেতরে যুদ্ধ চলছে, প্রতিদিন নিজের সাথে। আমি নিজেকে বদলাচ্ছি নীরবে। আগে রাগ হতো, এখন চুপ থাকি। আগে দাবি করতাম, এখন ছেড়ে দেই। আগে চাইতাম সে আমাকে দেখুক, এখন চাই সে ভয় না পাক। একদিন বিকেলে দেখলাম নীলা কাঁদছে, বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে। আমি দূরে দাঁড়িয়ে গেলাম। শুনতে চাইনি, দেখতে চাইনি, কিন্তু সে ফোন রেখে চোখ মুছছিল। শরীর কাঁপতে লাগলো আমার। আমি ধীরে এগোলাম। পানি দেব? নীলা তাকালো, চোখ লাল, রাগ নেই, ক্লান্তি আছে। না। ঠিক আছে। আমি ফিরে যাচ্ছিলাম। নীলা হঠাৎ বলল, আজ আমার খুব বাজে দিন গেছে। আমি থামলাম, ঘুরে তাকালাম। এই প্রথম সে নিজে থেকে কথা বলল। আমি কিছু বললাম না, শুধু দাঁড়িয়ে রইলাম। নীলা ধীরে বলল, আপনি শুনতে পারবেন? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, অবশ্যই বলো। নীলা বারান্দার রেলিংয়ে ভর দিয়ে বলল, সবাই ভাবে আমি খুব শক্ত, কিন্তু আমি ভেতরে ভেঙে যাচ্ছি প্রতিদিন। ইউনিভার্সিটিতেই সবাই প্রশ্ন করে, বন্ধুরা এড়িয়ে চলে, সবাই জানতে চায় আমি কিভাবে এখানে এসেছি। আমি কাউকে বলতে পারি না, কাউকে বোঝাতে পারি না। নীলা কিছুক্ষণ চুপ করে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকল। তার চোখে ছিল এক গভীর শূন্যতা, আর মুখের কোণে অল্প অল্প কাঁপন।
আমি কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু সাহস পেলাম না হাত বাড়ানোর। নীলা হঠাৎ নিজের কণ্ঠ কমিয়ে বলল, আপনি জানেন আমি আজ এখানে কি বোধ করছি? আমি খুব একা, মনে হচ্ছে কেউ নেই, কেউ আমাকে বোঝে না। আমি চুপ, কোনো উত্তর নেই, কেবল তার কথা শুনছি। কারণ প্রতিটি শব্দ যেন ভীষণ ভারী, প্রতিটি নিঃশ্বাসে আমার অপরাধের ওজন থাকে। আমি চাইনি আজকের দিনটা এমন হোক। আমি চাইতাম নিজের ইচ্ছে, নিজের পছন্দের সব হোক। নীলার কথা থেমে গেল, চোখে জল নেই, কিন্তু ভেতরে কষ্ট লুকানো। আমি ধীরে ধীরে বললাম, আমি জানি আমি ভুল করেছি। আপনার সরি বলার ক্ষমতা আছে, কিন্তু আপনি কি বুঝতে পারেন প্রতিটি দিন আমি কি অনুভব করি? আমার স্বাধীনতা কেড়ে নেওয়া, আমার নিজের ইচ্ছের উপর চাপ সৃষ্টি করা। জানি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না সম্পূর্ণভাবে, কারণ আমি এখনো আপনাকে বিশ্বাস করি না। আমার ভেতরে আপনাকে ঘিরে আছে শুধু ঘৃণা আর কিছুটা ভয়। আমি তোমাকে স্বাধীন রাখব যতটা সম্ভব। তুমি চাইলে বাইরে যাবে, পড়াশোনা করবে, বন্ধুদের সাথে সময় কাটাবে। আমি কোনো হস্তক্ষেপ করব না। নীলা কেবল তাকালো আমার দিকে, চোখে অবিশ্বাসের ছায়া, মুখে ঠান্ডা হাসি। নীলা এক ধরনের স্থিরতা নিয়ে ঘরে প্রবেশ করল, ব্যাগ নামিয়ে রাখল, তারপর বিছানার পাশে গিয়ে বসল মাথা নিচু করে। আমি ক্লান্ত, খুব ক্লান্ত, আজকের দিনের সমস্ত ভার, সমস্ত অপমান সব মিলিয়ে। আমি কিছু বললাম না, মাথা নুয়ে শুধু তার পাশে দাঁড়িয়ে থাকলাম। হাত বাড়াতে সাহস হয়নি। জানি প্রতিটি স্পর্শ এখন শুধুই তার ভীতি বাড়াবে। আমি রুম থেকে বের হয়ে যেতে নিলে নীলা আবারও বলে উঠল, শুনুন, হুম। আজকে থেকে অন্য রুমে শোয়ার দরকার নেই। এই রুমেই সোফায় ঘুমান, কারণ এসবের জন্য প্রতিদিন আমাকে অনেক কথা শুনতে হয়। আমি চাই না আর কেউ আমাকে কথা শোনাক। আমি কিছু না বলে চুপচাপ সোফার দিকে এগিয়ে গেলাম। রাতটা কেটে গেল, আমি সোফায় বসে রইলাম, চোখে ঘুম নেই। নীলার কণ্ঠ, তার চোখের রোদন বারবার ভেসে আসে। আমার মন ভরাক্রান্ত, দুঃখ আর অপরাধে ভরা। পরের দিন সূর্যের আলো ঘরে ঢুকল। চোখ খুলতে দেখি নীলা বিছানায় নেই। নিচে নেমে দেখি মায়ের সাথে রান্নাঘরে কাজ করছে। দুজন বেশ হাসাহাসি করে কথা বলছে আর কাজ করছে। বিষয়টি দেখে আমার ভীষণ ভালো লাগলো। আম্মু নীলার পাশে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিলেন আর নীলা ডিম ভাজছিল। দুজনের মধ্যে এমন স্বাভাবিক একটা হাসি হাসি ভাব যে মনে হচ্ছিল ওরা বহুদিনের আপন। আমি চুপচাপ দাঁড়িয়ে তাকিয়েছিলাম। এই দৃশ্যটা আমার কাছে আশ্চর্যের মতো লাগছিল। মনে হচ্ছিল এতদিন পর এই বাড়িতে একটু আলো ঢুকেছে। আম্মুর চোখে পড়তেই বললেন, এই, দাঁড়িয়ে আছিস কেন? হাত মুখ ধুয়ে আয়, নাস্তা করবি না? হ্যাঁ আসছি। নীলা আমার দিকে তাকালো না, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা একটা স্বাভাবিকতা ছিল। আগের সেই কাপা শক্ত মুখটা নেই। আমরা তিনজন টেবিলে বসলাম। আম্মু আমাদের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, নীলামা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এই বাড়িতে? নীলা আমার দিকে তাকালো, তারপর হালকা হেসে জবাব দিল, জি না। আম্মু একটু থেমে তারপর বললেন, শোনো মা, তুমি যেভাবে এখানে এসেছো সেটা কোনোভাবেই ঠিক হয়নি, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন যেহেতু হয়ে গেছে, আমি চাই তুমি যেন কোনো কষ্টে না থাকো। নীলা চুপ করে শুনছিল। এই বাড়িটা তোমারও। তোমার কষ্ট, তোমার রাগ, তোমার দুঃখ, সব কিছুর জায়গা এখানে আছে। কাউকে ভয় পেয়ে থাকতে হবে না। নীলা চোখ নামিয়ে নিল, গলার স্বর একটু নরম হলো। আমি চেষ্টা করছি আম্মু। আম্মু আমার দিকে তাকালেন। আর তুই, তোর জন্যই এই মেয়েটা আজ এত কষ্টের ভেতর। এটা ভুলিস না। তোকে ওকে সময় দিতে হবে, ওকে বুঝতে হবে। জানি আম্মু, আমি চেষ্টা করছি। আম্মু দীর্ঘ শ্বাস ফেললেন। চেষ্টা না, প্রমাণ কর। এই কথাটা আমাকে নাড়িয়ে দিল। নাস্তা শেষ হলো নীরবে, কিন্তু আগের সেই ভারী নীরবতা ছিল না, বরং ছিল শান্ত একটা নীরবতা। নীলা উঠে দাঁড়িয়ে বলল, আমি আজ ইউনিভার্সিটিতে যাচ্ছি, একটু দেরি হতে পারে। ঠিক আছে মা, সাবধানে যেও।
আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। নীলা বেরিয়ে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে তাকে যেতে দেখলাম। আজ তার হাঁটায় একটু হালকা ভাব ছিল, যেন বোঝা একটু কমেছে। আম্মু আমার পাশে এসে দাঁড়ালেন। তুই জানিস শিহাব, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আমি চুপ করে রইলাম। আর সবচেয়ে বড় কথা কি জানিস, মানুষকে জিততে গেলে আগে তার মন জিততে হয়। সে যেন বুঝতে পারে সে তোর কাছে সবচেয়ে বেশি নিরাপদ। এই কথাটা আমার বুকের ভেতরে গিয়ে আটকে গেল। সেদিন অফিসে মন বসল না। বারবার নীলার কথা মনে পড়ছিল, তার ক্লান্ত মুখ, ভাঙ্গা কণ্ঠ আর আজকের সেই ছোট্ট হাসি। নীলা বাসায় ফিরল দেরিতে। আমি সোফায় বসেছিলাম। নীলা দরজা খুলে ঢুকল, ব্যাগ নামালো। আমি সাহস করে বললাম, কেমন ছিল দিনটা? নীলা একটু থামল, তারপর বলল, ভালো। আজ কেউ কোনো প্রশ্ন করেনি। সেটা তো ভালো। নীলা মাথা নেড়ে বলল, হুম। এই ছোট্ট কথোপকথনটাই আমাদের মধ্যে নতুন কিছু শুরু করলো। রাতটা আগের মতো ভারী লাগলো না। দিন যেতে লাগলো। নীলা ধীরে ধীরে একটু স্বাভাবিক হতে লাগলো। মাঝে মাঝে আম্মুর সাথে কথা বলে, রান্নায় সাহায্য করে। আমি দূর থেকেই দেখি, কিছু বলি না, কিছু চাই না। একদিন বিকেলে ছাদে নীলাকে একা পেলাম। সে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি ধীরে কাছে গেলাম। চা বানিয়েছি, খাবে? নীলা একটু অবাক হয়ে তাকালো। আপনি বানিয়েছেন? হ্যাঁ। নীলা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, দিন। আমি চায়ের কাপটা বাড়িয়ে দিলাম। নীলার হাতের সাথে আমার হাতের ছোঁয়া লাগলো। সেই মুহূর্তটা আমার কাছে ভীষণ বড় মনে হলো। নীলা চায়ে চুমুক দিয়ে বলল, চা ভালো হয়েছে। থ্যাঙ্কস। আমি হালকা হাসলাম। এই হাসিটাই অনেকদিন পর আমার ভেতরে একটু আলো জ্বালালো। তবুও জানি সব ঠিক হয়নি। অনেক পথ বাকি, অনেক ক্ষত শুকায়নি। এই ভাঙ্গা জায়গা থেকেই নতুন কিছু গড়া সম্ভব। ভালোবাসা দিয়ে না হোক, সম্মান দিয়ে, ধৈর্য দিয়ে। সূর্য ধীরে ধীরে গোধূলির আভা ফেলে। ছাদে নীলা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। তার চোখের শান্তি, মুখে সামান্য শূন্যতা। কিন্তু ধীরে ধীরে সেই ভীতি ও দূরত্ব নরম হতে লাগছে। দিনগুলো এমনই চলতে লাগলো। আমি দূর থেকে তাকে দেখি, কখনো রান্না করছে, কখনো বই নিয়ে বসে আছে, কখনো শুধু ছাদে আকাশের দিকে তাকিয়ে। সে ধীরে ধীরে নিজেকে খুলছে। আর আমি শিখছি, ধীরে ধীরে ভালোবাসা জিততে হয়, জোরে নয়, সহনশীলতায়। এক বিকেলে ছাদে আমরা দুজনই একা। আমি চা নিয়ে পৌঁছালাম। এই নাও চা। আপনি চা বানিয়েছেন? হ্যাঁ, শুধু তোমার জন্য। সে চুমুক নিল। আমার হাত হালকা তার হাতের সাথে লেগে গেল। নীলা চোখ মেলে তাকালো, কিছু বলল না। কিন্তু আমাদের মাঝে ভাঙা দেওয়ালগুলো ধীরে ধীরে গলে যাচ্ছিল। সন্ধ্যার আলো এসে পড়ছে। আমরা দুজনেই ছাদে বসে আছি। নীলা মাথা আমার কাঁধে রাখল। প্রথমবারের মতো সে ভীতিমুক্ত হয়ে আসল স্বচ্ছন্দতায় বসছে। আমার হাত তার পাশে চুপচাপ, স্পর্শ শুধু আশ্বাসের। আমি তার কানের কাছে ফিসফিস করে বললাম, আমি জানি আমি আগে ভুল করেছি, কিন্তু এখন আমি চাই আমরা একে অপরকে ধীরে ধীরে ভালোবাসি। জোর নয়, শুধু সময় আর বিশ্বাস দিয়ে। সব কিছু ভুলে যাও না নীলা, ভালোবেসে ফিরে আসো আমার কাছে। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো আমিও আপনার প্রেমে পড়ে গেছি। নীলার মুখে এমন কথা শুনে আমি আঁতকে উঠলাম। চোখ বড় বড় করে নীলার দিকে তাকালাম। সত্যি? একটা ভিলেনের প্রেমে। আমরা দুজনেই হেসে ফেললাম। এমন হাসি যা দীর্ঘদিন ধরে ছিল না। সেই হাসি শুধু আনন্দের নয়, বরং একটি নতুন যাত্রার, ভালোবাসার, বোঝাপড়ার, বিশ্বাসের। দুজনের মধ্যেকার অদৃশ্য দেওয়াল ধীরে ধীরে গলে যাচ্ছে। আমি হালকা হাসি দিয়ে বললাম, নীলা, এখন তুমি কি চাও? আমি কাছে আসি? সে চোখে একটু অবাক ভাব দেখালো। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দিল।
আমি ধীরে ধীরে তার পাশে বসে গেলাম। আমাদের হাত হালকা ছোঁয়াতে কাটতে লাগলো। নীলা চোখ নামিয়ে রাখলো না, কেবল আমার দিকে তাকিয়ে আছে। সেই চুপচাপ মুহূর্তের মধ্যে আমাদের চোখের ভাষা সব বলে দিচ্ছে, আজ ভয় নেই, রাগ নেই, শুধু বোঝাপড়া এবং প্রথম স্পন্দন। আই লাভ ইউ নীলা, আই লাভ ইউ ভেরি মাচ। আই লাভ ইউ টু মাই ফিলিন। ধীরে ধীরে আমি নীলার কাছে এলাম। নীলা কোনো বাধা দিচ্ছে না। বুঝতে পারলাম তার ভীতির দেওয়াল এখন ভেঙে গেছে। চলো, আমরা দুজন এখন ধীরে ধীরে একে অপরকে ভালোবাসবো। নীলা চোখে উষ্ণতা নিয়ে আমার দিকে তাকালো। হালকা হাসি ফুটল তার ঠোঁটে। আর প্রথমবারের মতো আমি সেই হাসিটাকে মন ভরে দেখলাম। আমি ধীরে ধীরে তার পাশে মাথা রাখলাম। সে স্বীকার করে নিখুঁত শান্তিতে আমার দিকে মাথা দিল। আমাদের হৃদয় এক হয়ে স্পন্দন করছে। মনে হচ্ছে পৃথিবীর সব শব্দ বন্ধ হয়ে গেছে, শুধু আমাদের নিঃশ্বাস, আমাদের স্পর্শ এবং আমাদের ভালোবাসা। আমি তোমাকে কখনো ছাড়ব না নীলা। আমি জানি, এবার আমিও চাই আপনাকে পাশে অনুভব করতে। আমি ধীরে ধীরে নীলার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালাম। নীলা কোনো বাধা দিল না। রাত কেটে গেল, কিন্তু এবার এই রাতটা ছিল নির্ভয় ভালোবাসার রাত। কখনো কখনো ভালোবাসা ভুল পথ দিয়ে শুরু হয়, একটা জোর, একটা ভুল সিদ্ধান্ত আর অনেকগুলো ভাঙ্গা অনুভূতির মধ্য দিয়ে। কিন্তু সত্যিকারের ভালোবাসা যদি থাকে, তাহলে সময়, ধৈর্য আর সম্মান সেই ভুলগুলোকে ধীরে ধীরে ঠিক করে দেয়। শিহাব আর নীলার গল্পটাও ঠিক তেমনই, একটা জোর করে শুরু হওয়া সম্পর্ক, যা ধীরে ধীরে বদলে গেল বিশ্বাস, বোঝাপড়া আর সত্যিকারের ভালোবাসায়। কারণ ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। ভালোবাসা অর্জন করতে হয় হৃদয় দিয়ে, ধৈর্য দিয়ে আর একজন মানুষকে সত্যিকারের সম্মান দিয়ে। আর শেষ পর্যন্ত যে মেয়েটা একদিন তাকে ভিলেন বলেছিল, সেই মেয়েটাই আজ তাকে নিজের পৃথিবী বানিয়ে নিয়েছে। হয়তো এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক, যেখানে ভুল থেকে শুরু হতে পারে নতুন এক ভালোবাসার গল্প। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার কাছে গল্পের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা ছিল। আর এমন আরও নতুন রোম্যান্টিক লাভ স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে এক নতুন ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।